সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ড্রিক পিকচার লাইব্রেরি ও সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের যৌথ আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে 11তম আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ছবি মেলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর আলিয়াস প্রশস্ত ঢাকা, ড্রিক পাঠ ভবন ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। ছবি মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে ৭৯ জন শিল্পীর ৩৫৫টি চিত্রকর্ম নিয়ে আর্ট এফোর্ডেবল ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত ৮টা ২০ মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত ৯টা ৩০ মিনিটে থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক ৭ কিলো ১ গ্রাম। চিনতে হয়ে গেছে। হায় হায়, কি সর্বনাশ! কেন সর্বনাশে কি দেখলি? আমি তো কই একেবারে ঠিক হইছে। সেন লয়ে যে ফুটানি শুরু করছিল। না মা, সেটা না, আমার তো ডরে বুক কাঁপতাছে। কারিনার বাপ আছে না, শর্মালি কাকা, সে আমারে খাড়া করে আজেবাজে কথা কইছে। মানে আশেপাশে কথা কি বলছো তুমি আমার খুলে বলো। হে আমারে ভালোবাসার কথা কয়। 7 কিলোর একটি গ্রাম। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি দোতারা বাদক অনুপম বিশ্বাস। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন দাদা? হ্যাঁ, ভালো আছি, ঈশ্বর ভালো রেখেছেন। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আসলে এই যে হাতে যে দোতারা আছে এবং যেমনটা পরিচয় দিচ্ছিলাম আপনার যে দোতারা বাদক, এটার সাথে আসলে বয়স তো অনেকগুলো বছর পেরিয়ে গেল। প্রায় 1990 সাল থেকে সেই যে শুরু করলেন, আজ অবধি এটা বাজিয়ে চলেছেন। এটার সাথে একটা অন্যরকম ভালোবাসার সম্পর্ক বা হৃদ্যতার সম্পর্ক বলি, সেটা তৈরি হয়ে গেছে। একটু যাত্রাপথের শুরুর গল্পটা যদি বলতেন, যে কিভাবে আসলে দোতারাটা হাতে আসলো, কার কাছ থেকে শেখা হলো প্রথম? আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন, কিন্তু তিনি খুব সঙ্গীত অনুরাগী এবং নিজেও গান গাইতেন, রাগ রাগিনী এগুলো তার তালিম ছিল। তো তিনি মূলত আমাকে সঙ্গীতে হাতে খড়ি দিয়ে গেছেন। আচ্ছা। তো আমার খুব অল্প বয়সে তিনি মারা যান, যার ফলে আমি একটা বড় অপরচুনিটি মানে আমার হাত থেকে ছুটে যায়, যে আমার শেখার একটা জায়গা ছিল। তো আমি তো একেবারে গ্রামাঞ্চলে বড় হয়েছি। পরে আমার বাড়িতে একজন বাউল ছিল, গোপাল নাম করে। সে দেখতাম যে রাত্রেবেলায় টুংটাং করে বেশ গান গাইছে দোতারায়। তা আমার কাছে খুব ভালো লাগলো, যেহেতু আমি সঙ্গীত চর্চা করছি, রাগ ভীম পলশ্রী বিভিন্ন রাগ রাগিনী সম্বন্ধে আইডিয়া হচ্ছে। তখন আমার কাছে মনে হলো যে বাহ, দারুণ সুরেল একটা যন্ত্র, দেখি আমি এটাকে একটু ছুঁয়ে দেখি। আচ্ছা। তখন ধরুন যে আমি কত আর বয়স হবে, 12-13 এই সময়। তখন তার কাছ থেকে দোতারাটা নিয়ে আমি মাঝে সাঝে একটু সুযোগ পেলেই টুংটাং করতাম, এবং নিজের বুদ্ধিতেই যে কিভাবে সুর করলে বাজানোর সুবিধাজনক, কারণ তখন তো ওইভাবে ওস্তাদ পাওয়া যেত না, সেই অনেক আগের কথা, তো 1983-84 সালের কথা। এরপরে পড়াশোনা করতে এসে কলেজ লাইফে তখন হাতটা অনেক চালু হয়েছে। আচ্ছা। এবং নিজেরও একটা দোতারা হয়েছে। আচ্ছা। আমি ওই কলেজের মাঠে বসে মাঝে মাঝে ক্রিকেট খেলতাম, আর সন্ধ্যা হয়ে গেলে ওই বন্ধু বান্ধব নিয়ে দোতারা নিয়ে আড্ডা করতাম। আচ্ছা, এখানে একটি প্রশ্ন করতে চাই দাদা, যে প্রথম যে দোতারাটা ছিল আপনার, সেটা আপনি কোথা থেকে নিয়েছিলেন বা সেটা বানিয়েছিলেন কিভাবে? সেটা ওই যে গোপাল সাধু তিনি বানিয়ে দিয়ে গিয়েছিলেন,
এবং তিনি বানিয়ে পরে উনি অন্য ইন্ডিয়াতে চলে যান। আচ্ছা, ইন্ডিয়াতে কোনো একটা আশ্রমে উনি চলে যান এবং দোতারাটা আমার কাছেই থেকে যায়। সেটা কি আছে এখন আপনার না, সংগ্রহে? সেটা বহু আগে নষ্ট হয়ে গেছে, পোকা টোকায় খেয়ে ফেলেছে। অতটা মানসম্পন্ন দোতারা সেটি ছিল না, যার ফলে সেটি নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে আমি ওই যে বললাম যে কলেজ লাইফে যখন আমার কলেজে পড়াশোনা উচ্চ মাধ্যমিক পড়ি, তখন ওই রকম একটু আড্ডা জমাতাম। সেই থেকে মূলত সঙ্গীতের পাশাপাশি দোতারার প্রেমে পড়া, আচ্ছা, এটাই হচ্ছে আমার সেই শুরুটা। আপনি তো গান গাইতেন এবং পাশাপাশি দোতারাও বাজাতেন, তো গান গাওয়াটা ছেড়ে শুধুমাত্র দোতারাটাকে বেছে নেওয়া এবং এতগুলো বছর পথ চলা, এটা আসলে কিভাবে হলো? গান গাওয়া ছেড়ে তো নয়, বলতে পারেন যে এটা সম্পূরক বিষয়। গানের পাশাপাশি দোতারাটাকে সাথে নেওয়া। গান গাইতাম, গান আজও গাই, তবে ওইভাবে প্রফেশনালি না। দোতারা বাজিয়ে যখন কাউকে শেখাই তখন আমাকে গলায় সুরটা দিয়েই তাকে শেখাতে হয়। শেখাতে হয়। আচ্ছা, এই দাদা আপনার যেহেতু সঙ্গীতের প্রতি একটা অন্যরকম অনুরাগ ছিল, তাহলে সঙ্গীত নিয়েও হয়তো লেখাপড়া করতে পারতেন, কিন্তু আপনি সেটা পড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্সে। এটা কেন? সেটাও আরেক বড় ধরনের গল্পের মতোই। শুনি না একটু। আসলে আমার গণিত শাস্ত্রের প্রতি খুব দুর্বলতা ছিল বরাবরই। আমি অঙ্ক ভালো বুঝতাম, বরাবরই খুব ভালো নম্বর পেয়েছি। এসএসসি তো এরকম খুব ভালো নম্বর পেয়ে অনেকগুলো লেটার টেটার পেয়ে পাশ করেছিলাম। তো কেন জানি আমার ম্যাথমেটিক্সে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্সের চান্স হয়নি। আমি তখন ওয়েটিং লিস্টে ছিলাম, আমি ভর্তি হয়ে গেলাম জগন্নাথ কলেজে। আচ্ছা, যে ওটা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অন্তর্ভুক্ত ছিল এবং জগন্নাথ কলেজ থেকেই মূলত আমি পাশ করেছি, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সার্টিফিকেট ওইভাবেই লেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই সুতরাং ওই একই সিলেবাসে আমার তখন জগন্নাথ কলেজ থেকে আমি অনার্স এবং মাস্টার্স করেছি। পিছিয়ে পড়ে আছে। কিন্তু এই সময় এসে কিন্তু আমরা দেখতে পাই দাদা যে লোকগানের প্রচার বা প্রসার সব সময় ছিল, কিন্তু এই সময়টা মনে হয় চোখে পড়বার মতন। সেটা ঠিক, কারণ প্রযুক্তি এমনভাবে আমাদেরকে সামনে নিয়ে এসছে যে এখন শুধু ওই মনিটর কেন্দ্রিক কিছু নেই, সবার হাতে হাতেই এখন মোবাইল আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, সবাই কিন্তু গান শুনছে। এবং আমি মনে করি সেটা এক ধরনের গান মানে বহুল প্রচলিত বিষয়গুলো এখন এসে গেছে। যে গানগুলো একদম কেউ শুনতো না, বাউল শাহ আব্দুল করিমের গান একেবারেই পিছিয়ে পড়েছিল, এই প্রযুক্তির কল্যাণে কিন্তু সারা বিশ্বব্যাপী এখন ছড়িয়ে গেছে লালন সাইজির গান। সেটা তো অবশ্যই, কিন্তু দাদা এখানে আমি একটু যুক্ত করব যে এখন যে লোকগানগুলো আমরা শুনছি, কিন্তু যে যন্ত্রানুষঙ্গের সাথে এই লোকগানগুলো আসলে উপস্থাপন করা হচ্ছে, সেটা আপনার কাছে কি মনে হয়? এখানে আমি কিছুটা হতাশ, তবে নিরাশ নই। হতাশ এজন্যে যে আমার এই দেশের লোকগান লোকবাদ্যযন্ত্র ছাড়া যখন পরিবেশন করা হয়, সেই গানগুলো কেমন জানি নিষ্প্রাণ মনে হয় আমার কাছে, এবং সবার কাছেই তাই হবার কথা। তো আমি মনে করি যে ওই যে বললাম যে আমি নিরাশ নই, আমি চেষ্টা করে যাচ্ছি। আমার আশা রয়েছে যে হয়তো আবার সেই লোকযন্ত্রগুলো, এই যে দোতারা, একতারা, খমক, তারপরে প্রেম জুড়ি, মন্দিরা, এইগুলো মানে সময়ের সাথে সাথে প্রযুক্তি অনেক কিছু জায়গা দখল করে নেবে, এটাই স্বাভাবিক। কিবোর্ড এসছে, অক্টোপ্যাড এসছে, তার মানে এই নয় যে আমাদের এই অ্যাকোস্টিক বাদ্যযন্ত্রগুলোকে মুছে ফেলতে হবে বা ভুলে যেতে হবে, এমন যেন না হয়। সেটা তো অবশ্যই না দাদা। এই যে এই যন্ত্রগুলো আসলে বাজাবার জন্য যে সাধনা, যে পরিশ্রম বা যে সময়টা দিতে হয়, এটা তো একটা পরিক্রমায় আসলে হয়, একটা অনেক পরিশ্রম করে তারপরে এটা অর্জন করতে হয়। সেই ধৈর্যটা কি আসলে এখনকার সময়ের যারা এগুলো শিখতে চাইছে তাদের মধ্যে দেখেন? এই ধৈর্যেরই বড় অভাব। সবাই কেন জানি এত অস্থির, ছটফট ছটফট করছে। তবে যারা শিখবার মানে আগ্রহ নিয়ে শুরু করেছে তারা অবশ্যই শিখতে পারবে, এবং একসময় সঙ্গীত তাকে মানে ধৈর্যের মধ্যেই নিয়ে আসবে। আমি ভাষাটা মানে সাজিয়ে বলতে পারলাম না। সঙ্গীত একসময় তাকে ধ্যানের জগতে পৌঁছে দেবে, সে তাগিদটা সে নিজে থেকে অনুভব করবে, এটা আমার বিশ্বাস। দাদা আপনি একটি বই লিখেছেন, দোতারার সাধন, মানে দোতারা আসলে কিভাবে বাজাতে হয়, দোতারা শেখার সহজ পদ্ধতি।
কোন ভাবনার জায়গা থেকে বা আপনার নিজের ভেতর আসলে কি তাগিদ আপনি অনুভব করেছেন যে জায়গা থেকে এই বইটি লেখা? আমার ওই যে বললাম যে আমি হতাশ হয়েছি কিন্তু নিরাশ হইনি। সেই জায়গা থেকে আমি চিন্তা করেছি যে 40 বছরের অধিক আমি এই যন্ত্রটি বাজাচ্ছি। বাংলাদেশের সকল বড় বড় শিল্পীদের সঙ্গে আমার সঙ্গত করার সৌভাগ্য হয়েছে। তো শেষ বয়সে এসে মনে হলো যে আমি যদি এটাকে একটু প্রচার প্রসারের জন্য কিছু করে যেতে পারি আচ্ছা। এবং এই যুগের এই প্রজন্মের শিক্ষিত জেনারেশনের হাতে যদি আমি কিছু একটা দিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমার এই মানব জীবন কিছুটা ধন্য হবে। সেই জায়গা থেকেই আমি বইটি লিখেছি। হ্যাঁ। আমার সারা জীবনের সাধনা এবং আমার সৌভাগ্য যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে বইটি তারা ছেপেছে এবং এই বইটি এখন সারা পৃথিবীতে পৌঁছে গেছে। বাংলা ভাষাভাষী সঙ্গীত প্রেমিক যে সমস্ত মানুষগুলো আছে তারা অনলাইনে রাত জেগে আমার সাথে বসে বসে তারা এই বইয়ের থেকে লেসনগুলো শিখছে। আচ্ছা। এবং আমি বইটাকে এমনভাবে সাজিয়েছি যে বইটা ইটসেলফ ইজ এ টিচার, ইটসেলফ ইজ এ টিউটর। আচ্ছা। যদি এমন হয়, আসলে কি এটা সম্ভব যে একটি বই দেখে বই পড়ে দোতারা বাজাতে শেখা এটা সম্ভব? ওই যে বললাম যে আমার গবেষণাটা তেমনই ছিল। 40 বছরের অভিজ্ঞতা যে আমরা যখন শিখেছি তখন তো এই প্রযুক্তির এত সহযোগিতা ছিল না। গুরুর বাড়িতে গিয়ে বসে আছে, উনি কখন বাড়িতে ফিরবেন ঠিক নেই, তাই না? তখন যোগাযোগের ব্যবস্থা ছিল না, সেই 82, 83, 84 সময়ের কথা। তো এখন এই যুগে তো আর সেইটা নেই। যাই হোক, বইটাতে আমি ছবি সহ এমনভাবে দিয়েছি যে যেমন মনে করুন এই যে দোতারার ওপেন সা বাজাচ্ছি, কোথায় চাপ দিলে রে বাজবে, সা রে গা মা, এই আঙ্গুল চাপ দিলে কোথায় রে বাজে সেটা আমি ছবি করে ওখানে উঠিয়ে দিয়েছি। আচ্ছা। সুতরাং একজন শিল্পী যদি একটু মনোযোগী হয়ে দেখে যে আমি সাটা বাজিয়েছি, রেটা এখানে আছে, কোমল রেটা এখানে আছে, শুদ্ধ গা এখানে আছে, কোমল গা এখানে আছে, তাহলে সে কিন্তু ওই বইয়ের ছবিটা দেখেই সে কিন্তু তুলে ফেলতে পারবে এবং সেটা করছেও। আচ্ছা। অনেকেই আমার এই বই দেখে দেখে অনেক বাজনা শিখে আমাকে হোয়াটসঅ্যাপে নক করছে এবং বলছে, গুরুজি আমি এটা শিখে ফেলেছি আপনার বই দেখে। আমি খুব খুশি হই। আপনার তো অনলাইন স্কুলও আছে, আবার অফলাইন স্কুলও আছে, কিভাবে মেনটেন করেন? নিজের তো অনেক কাজ থাকে, সেই কাজের পাশাপাশি স্কুল মেনটেন করাটা কি একটু কঠিন বলে মনে হয়? সেটা একটু হয়, আমার জন্য একটু কষ্টকর হয়, বয়স হয়েছে তো অনেক সময় পেরে উঠি না। তো যাই হোক, আমার কিছু ছাত্র ছাত্রী আছে যারা এখন প্রফেশনালি বাজাচ্ছে বিভিন্ন চ্যানেলে, এই চ্যানেলেও আসে, তারপরে বাংলাদেশ টেলিভিশন, এটিএন বাংলা, মাছরাঙ্গা বা বিভিন্ন চ্যানেলের কথা বললাম, ওইখানে লাইভ যারা বাজাচ্ছে বেশিরভাগই কিন্তু আমার হাতে গড়া। সেটা দেখতে নিশ্চয়ই ভীষণ ভালো লাগে। অবশ্যই ভালো লাগে, আমি গর্বিত হই এবং আমার কাছে মনে হয় যে না, আমি হয়তো আমার ওই যে হতাশার জায়গা কেটে উঠে হয়তো কিছু আশার আলো আমি দেখতে পাচ্ছি। পাইপলাইনে যেমন ছোট্ট করে একটু আলো দেখা গেলে মানুষ ঠিক সেরকমই। তো আমি আশাবাদী যে হয়তো এই বইটা পাশাপাশি আমি যতদিন পারছি অনলাইনে সবাইকে শিখিয়ে, আর সবচেয়ে সহজ ব্যাপার হলো কি, আমাদের দোতারাতে সাধারণত লোকগান সবাই অনুমানে বাজিয়েছেন। জি জি। আমি কাউকে অসম্মান করে বলছি না, কিন্তু আমাদের ইতিহাসটা এরকমই। জি। সা রে গা মা বা স্বরলিপি, এই বিষয়গুলো সম্বন্ধে তেমন ভালো আইডিয়া কারো ছিল না, কয়েকজনের ছিল। তার মধ্যে আমাদের শ্রদ্ধেয় অবিনাশ চন্দ্র শীল, আশুতোষ চন্দ্র শীল, আমি যার কাছে শিখেছি, ওনাদের যথেষ্ট জ্ঞান ছিল এই বিষয়ে। তারা অবশ্যই দেশের দোতারার, আমি বলবো যে তারা দোতারাটাকে সামনে এগিয়ে দিয়ে গেছে বলেই আমরা হয়তো আজ দোতারাটা হাতে নিয়েছি। তা তো অবশ্যই। এই যে দোতারাটা আপনার হাতে আছে সেটার বয়স 54 বছর আপনি বলছিলেন, এই দোতারাটা আপনি কিভাবে সংগ্রহ করলেন? আচ্ছা, এই দোতারাটা পড়েছিল কেরানীগঞ্জে। আচ্ছা। তো শ্রদ্ধেয় কানাইলাল শীল, আমি যার কথা বলেছি, তিনি এই দেশের এই দোতারার যে মডেল, তিনি মূলত এই মডেলটি, উনি আগে দোতারাটা ছিল এরকম, মানে পুরোটা মেলানো ফ্ল্যাট, এবং এখনো ইন্ডিয়াতে বেশিরভাগ দোতারাই এরকম, এমনকি আমাদের দক্ষিণবঙ্গের দোতারাগুলোও সেই ওই রকম ফ্ল্যাট বড়টা। কিন্তু উনি যেটা করেছেন, এই যে এই মডেলটি উনি তৈরি করেছিলেন আমার জানা মতে, এবং উনি এই মানে সুতোর তার লাগিয়ে স্টিলের তার দিয়ে
একটা কম্বাইন্ড মানে সুরের একটা আবহ তৈরি করা, মানে স্টিল এবং সুতো দুই ধরনের তার। এই মানে গানকে সমৃদ্ধ করার জন্যে, একটি গানকে পরিপূর্ণভাবে উপস্থাপনের জন্যে, সুরে গাওয়ার জন্যে, সুরে বাজানোর জন্যে যেটা প্রয়োজন উনি সেটা করেছেন। আচ্ছা, তো আমি সেইটা অনুসরণ করে এই দোতারাটার পাওয়ার ইতিহাস ওই যে বলেছিলাম যে কেরানীগঞ্জ থেকে আমি সংগ্রহ করেছিলাম, যেটি ওনার নিজের হাতের বানানো এবং বাজানো। তো কেরানীগঞ্জের এক শিষ্য ছিল ওনার। আচ্ছা, তো উনি একদম শেষ বয়সে তার ছেলেকে বলেছিল, দেখিস যদি পারিস তো এই দোতারাটা কোনো না কোনো একজন শিল্পীর হাতে দিস, আমার এই ঘরে থাকলে এটা নিষ্প্রয়োজন পড়ে থাকবে। না আপনি তো শুধুমাত্র দোতারা বাদক না, আপনি মিউজিক ডিরেকশনে যেমন কাজ করছেন, আবার কম্পোজার হিসেবেও কাজ করছেন। তো কোনো গানে যখন সুরারোপ করতে হয় তখন সুরটা কি দোতারাতেই তুলেন? না, সুরারোপ করার সময় আমি হারমোনিয়ামটাই নিয়ে নেই, কারণ সব গান তো আর দোতারার উপযোগী হয় না, আর দোতারা ব্যবহার কোনো কোনো গানে প্রয়োজনও হয় না। আচ্ছা, যার ফলে সুর করতে গেলে বা আমি নিজে যখন কোনো একটা লিরিক পেলে সেটা টিউন করি, হারমোনিয়ামে সেটা করতে হয়। এমনি দাদা কোনো পরিকল্পনা আছে কি আর কি কি কাজ করা যেতে পারে আসলে সবকিছু মিলিয়ে আপনার জীবনের বাকি যে সময়টা আছে সে সময় আর কি করে যাওয়া যেতে পারে, এরকম কোনো পরিকল্পনা? পরিকল্পনা অনেক রয়েছে। আমার তো সবচাইতে বড় পরিকল্পনা হলো যে এই বইটির আরেকটি সংস্করণ ছাপার কাজ চলছে, চলমান। এই বইটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, প্রতিষ্ঠানে সিলেবাস হিসাবে এটাকে যদি অন্তর্ভুক্ত করা যায় তাহলে এটা কিন্তু আমাদের জাতীয় বাদ্যযন্ত্র। প্রত্যেকটা দেশের একটা জাতীয় ফুল থাকে, জাতীয় ফল থাকে, জাতীয় অনেক কিছু থাকে। তো কেউই জানে না যে জাতীয় বাদ্যযন্ত্র যে দোতারা। আচ্ছা, ইন্ডিয়ার জাতীয় বাদ্যযন্ত্র হচ্ছে বীণা, পাকিস্তানের জাতীয় বাদ্যযন্ত্র হচ্ছে তবলা, আর আমাদের বাংলাদেশের জাতীয় বাদ্যযন্ত্র হচ্ছে দোতারা। উইকিপিডিয়ায় দেখবেন। সুতরাং এই জাতীয় বাদ্যযন্ত্রটিকে আমরা জাতীয় মর্যাদায় পৌঁছে দিতে চাই, সেটার জন্য আমার এই প্রচেষ্টা। এই সংস্করণটি ছাপা হলে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটার একটা কোর্স চালু করা যায় কিনা, যেহেতু লোকগান বিভাগ আছে, আমাদের মিউজিক কলেজ রয়েছে, বিভিন্ন ইউডা, সান্তা মারিয়াম সহ অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে যেখানে সঙ্গীত নিয়ে গবেষণা হচ্ছে, বেহালার সাবজেক্ট আছে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়েও কিন্তু হচ্ছে। হ্যাঁ, সঙ্গীত শিল্পী যেমন প্রয়োজন, আমাদের বাদ্যযন্ত্র শিল্পীও আসলে ভীষণ রকম প্রয়োজন। হ্যাঁ, আর একটি বাদ্যযন্ত্র বাজানো মানে তো শুধু বাজানো না, সেটার সাথে আপনাদের মতন মানুষদের আসলে যেভাবে ভালোবাসার জায়গাটা তৈরি হয়েছে, হৃদ্যতা তৈরি হয়েছে, সেই হৃদ্যতার জায়গাটা তৈরি হওয়া। ভীষণ ভালো লাগছিল দাদা আপনার সাথে কথা বলতে, মনে হচ্ছিল আরেকটু কথা বলতে পারলে মনে হয় ভালো লাগতো, কিন্তু আজকের আয়োজনে আসলে একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। আপনি খুব ভালো থাকুন, সকল কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।